আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মাহবুব সৈকত আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে মাই টিভি সংলাপ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে মাই টিভি সংলাপে আলোচনা করি এবং সেই আলোচনায় দেশের প্রথিতযশা ব্যক্তিরা আলোচনায় অংশ নেন। বিশেষ করে আপনারা যা জানতে চান, আপনারা যা বুঝতে চান, সেই আপনাদের যে প্রশ্নগুলো মনের মধ্যে থাকে সেই প্রশ্নগুলোই আসলে আমরা তাদেরকে করি এবং তারা উত্তর দিয়ে থাকেন। আমরা জানার চেষ্টা করি বিশেষ করে দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের পর ৩৬ জুলাই যে শত শত শহীদের রক্তের বিনিময়ে আবার আমরা একটি কাঙ্ক্ষিত দেশ গড়ার লক্ষ্যে, সেই বৈষম্যহীন দেশ, আমরা সেই আমাদের কল্যাণমূলক রাষ্ট্র গড়ার জন্য যে স্বপ্ন নিয়ে নতুন আবার যে বাংলাদেশ পথযাত্রা, সেই পথযাত্রা কতটুকু এগিয়েছে, কতটা সংস্কার হলো, নির্বাচনের কত বাকি, সে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি। আজও আমরা সেই আলোচনাই করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত মুখ, আমি পরিচয় করে দিচ্ছি। আমার বাঁ দিকে রয়েছেন নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান বিএনপি এবং সাবেক মন্ত্রী। আমার ডান পাশে রয়েছেন AFM সোলাইমান চৌধুরী, চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি হিসেবে যিনি পরিচিত এবং সাবেক সচিবও তিনি ছিলেন। আপনাদের দুজনকে মাই টিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অভিনন্দন জানাচ্ছি, দর্শক শ্রোতাকে দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছাও জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই দাদা আপনাকে দিয়ে শুরু করি, নিতাই রায় চৌধুরী। আমরা অনেকদিন থেকেই শুনছি যে সংস্কার 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 যে বিষয়টি, সেটি হচ্ছে আমি বিদেশি একটি গণমাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার একটি কথা কোট করছি, সেখান থেকেই শুরু করছি। আমরা শুনেছিলাম সেনাপ্রধানের একটি বিদেশি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমরা সেটি জানি যে মোটামুটি 18 মাসের মধ্যে বা 1.5 বছর এরকম একটা ধরে নেয়ার, যেখানে নির্বাচনের যাওয়ার গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হস্তান্তর করা অথবা নির্বাচনের একটি ডেডলাইন তিনি সেটি বলেছিলেন, যা থেকে আমরা ধরে নিয়েছিলাম যে 1.5 বছরের একটি সময়। সেক্ষেত্রে বিদেশি একটি গণমাধ্যমে প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস, তার বক্তব্য সেখানে ছিলেন যে আমরা যখন বলবো, এটি তার ব্যক্তিগত কথা, আমরা যখন বলবো অথবা প্রধান উপদেষ্টার মুখ থেকে যখন এই কথাটি আসবে সেটি হচ্ছে মূল কথা, কাজ শুরু করেছেন তারা, এ বিষয়টি তিনি বলেছেন। এ ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি বা আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি বলছেন যে সংস্কার 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 3 বছর করেছেন, এই কথাগুলো আপনারা শুনে আসতেছেন। জি, সংস্কারের প্রশ্নটা আসছে এই কারণে যে আমাদের দেশ একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাঝ দিয়ে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাঝ দিয়ে দেশ স্বাধীন হয়। জি, স্বাধীনতার পরে যে আমাদের সংবিধান যেটা মানে গৃহীত হয়, রচিত হয় 72 সালের সংবিধান, সেই সংবিধানকে সম্পূর্ণ কেটে ছিঁড়ে তাকে একেবারে মানে বহুলাংশে সেটাকে নষ্ট করে দেওয়া হয়। আমাদের বিগত 16 বছরে আমাদের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব কিছুকে মানে ডিজঅর্ডার করে ফেলে, ধ্বংস করে। আর্থিক প্রতিষ্ঠান, এনবিআর বলছি যে গণমাধ্যম, সব কিছু। সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে যেমন ধরুন নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, দুর্নীতি দমন কমিশন, এবং উনি এনবিআরের চেয়ারম্যান ছিলেন, সেক্ষেত্রেও মানে সব জায়গায় এই একই অবস্থা হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে অন্য অন্য যেগুলো সবগুলো ডিজঅর্ডার হলো তখন। এবং আইনকে বারবার চেঞ্জ করে সংবিধানে, যেমন পার্লামেন্ট ইলেকশন হবে উইদিন 90 days, যে ওরা অ্যামেন্ডমেন্ট করে যেটা করলো যে পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড উইদিন 90 days বিফোর ডিজলিউশন অফ পার্লামেন্ট। পার্লামেন্ট বহাল রেখে পার্লামেন্ট ইলেকশন হবে, এটা পৃথিবীর কোথাও নাই। পার্লামেন্ট হ্যাজ টু বি ডিজলভ ফার্স্ট, দেন আপনার এক এক দেশে এক এক রকম আছে, উইদিন 90 days আফটার ডিজলিউশন অফ পার্লামেন্ট ইলেকশন হবে। এখানে বলে আগেই হবে। তাহলে একজন এমপি হিসেবে এমপি ইলেকশন করছে না, একজন এমপি না,
এটা কি ওভারল্যাপিং না, তো লেভেল প্লেইং হলো না। তো এই সমস্ত জায়গায় সংস্কারের প্রশ্ন আছে। সেকেন্ড হলো যে আমাদের অনেক ক্ষেত্রে আমূল মানে সংস্কারের দরকার আছে, কারণ যে বাংলাদেশ আমরা মানে দেখে আসলাম, এই বাংলাদেশ এখন আর আমাদের কাম্য না। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যেটা এই যে দীর্ঘদিন যাবত আমাদের দেশে গত 15-16 বছর বা তার আগের থেকে আমাদের অনেক মানে সংগ্রাম, আন্দোলন, অনেক অসীম আত্মত্যাগ, রক্তদান এর মাঝ দিয়েছে সর্বশেষ এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ঘটলো, এই গণ অভ্যুত্থানের মাঝ দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলো। শেখ হাসিনা মানে শেষ পর্যন্ত বাংলাদেশের মানে চরম ফ্যাসিস্ট স্বৈরাচার মানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করলো, শেখ হাসিনা পদত্যাগ করলো এবং পালিয়ে গেল। আচ্ছা, পালিয়ে গেল শেখ হাসিনা, কিন্তু তার সাথে পালালো 300 এমপি, একজনও নাই, সব পালিয়ে গেছে। এটা একটা অদ্ভুত মানে পরিস্থিতি। এবং আওয়ামী লীগের সব নেতারা, বড় বড় নেতা যারা ছিল বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট লেভেল, সব পালিয়ে গেছে। এরকম আমরা আবার 2বার পালানো দেখলাম। একটা হলো যে ওই 1971 সালের 25শে মার্চে রাতের বেলা শেখ সাহেব যখন স্বেচ্ছায় ধরা দিলেন, ভলেন্টারিলি সারেন্ডার করলেন পাক আর্মির কাছে, এবং সারেন্ডার করে বললেন যে তোরা পালিয়ে যা, সব পালিয়ে চলে গেল, মানে একজনের এই দেশে থাকলো না। ওরা মুক্তিযুদ্ধ করে নাই, পালিয়ে গেছে। মুক্তিযুদ্ধ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার পরে এখানে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা জনযুদ্ধ ছিল। এই ইতিহাসটাকে ওরা পাল্টে দিয়ে জিয়াকে বলে যে জিয়া ছিল পাকিস্তানের চর, ইত্যাদি এই কথা। পরবর্তী সময় আরেকবার পালাতে দেখলাম শেখ মুজিব মারা গেছেন, মানে তাকে মানে নির্মমভাবে আর্মি কু করে তাকে হত্যা করলো। তার মৃতদেহ পড়ে আছে 32 নম্বর ধানমন্ডি রোডের উপরে। তার কয়েক ঘন্টা পরে বঙ্গভবনে আর একটা নাটক অভিনীত হচ্ছে। তারই মন্ত্রিসভার সদস্য মুস্তাক আহমেদ, তিনি প্রেসিডেন্ট ওত নিয়ে তিনি মন্ত্রিসভা গঠন করছেন, এবং শেখ সাহেবের মৃতদেহ এখানে, আর তারই মন্ত্রিসভার ওই মানে কয়েক ঘন্টা আগে যারা মন্ত্রী ছিল তারা আপনার মুস্তাকের 24 জনের মন্ত্রিসভার 22 জনই হলো শেখ সাহেবের মন্ত্রিসভার, 22 জন সেখানে যে ওত নিল। এবং পরের দিন সকালবেলাতে এমন পালালো যে তার জানাজা পড়ার লোক নাই। আমরা তো ঢাকা ইউনিভার্সিটির মানে ছাত্র মানে কি, ছাত্র তো শেষ হয়ে গেছে, আমরা অন্য একটা সাবজেক্টে মানে পড়াশোনা করছি, এবং নিজের চোখের উপর দেখা, এবং সব পালিয়ে গেল। এবারও সব পালিয়ে গেছে। তাহলে এরা পালালো কেন? শুধু ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, শুধু 5টা পরিবার 3-4 লক্ষ কোটি টাকা মানে এখান থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে, সব মানে ব্যাংক, বিমা সব কিছু ধ্বংস করেছে। তাহলে এই রাষ্ট্রের সমস্যার প্রয়োজন নাই, সব কিছু ডিসঅর্ডার হয়েছে। হু উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার? সামবডি মাস্ট ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার, অ্যান্ড দিস গভর্নমেন্ট উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। অর্থাৎ সংস্কারের প্রশ্ন আছে। সংস্কারকে আমরা সমর্থন দিচ্ছি, সংস্কারকে আমরা সমর্থন দিচ্ছি। আমরা যারা এই আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম, এই যে এবি পার্টির চেয়ারম্যান সাহেব আছেন, উনি সাবেক সচিব, উনি এনবিআরের চেয়ারম্যান ছিলেন, উনরা সমর্থন আছে। এখানে জামাতে ইসলামের সমর্থন আছে, এখানে আপনার ওই যে মাহমুদুর রহমান মান্নার দল, তো মানে অর্থাৎ আমাদের যে গণতান্ত্রিক আন্দোলনে যারা আমরা ছিলাম সবারই এখানে সমর্থন আছে। তবে হ্যাঁ, এখানে আমাদের একটা কথা আছে যে দ্রুততম সময়ের মধ্যে, যৌক্তিক সময়ের মধ্যে, আর একটা মিনিটে ওই কথা উত্তর দেবো, যৌক্তিক সময়ের মধ্যে আপনার নির্বাচনেও আপনাকে যেতে হবে। কারণ মানে জনগণের নির্বাচিত প্রতিনিধি যাই রাষ্ট্র পরিচালনার ন্যায়সঙ্গত মানে সেটার জন্যে সংস্কার আপনার প্রস্তাব আনেন, তারপরে আলাপ আলোচনা করবে ওনারা রাজনৈতিক দলের সাথে, এবং নির্বাচনের রোড ম্যাপ ওনারা দেবেন, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন। আর আপনি যেটা বললেন যে এখানে কোনো কন্ট্রাডিকশন খোঁজার কোনো প্রয়োজন নাই, মানে সেনাবাহিনী প্রধান, উনি সেনাবাহিনী প্রধান তার মানে মতামত একটা বলেছেন কি, যে আমরা এই কথাটা জোর দিয়ে বলেছেন যে আমরা সরকারকে সমর্থন দিয়ে যাব। তবে উনি বলছেন যে নির্বাচনে মানে একটা সময়ের কথা বলছে, এত সময়ের মধ্যে হলে ভালো হয়, এটা উনি বলেছেন। এটা প্রধান উপদেষ্টাও তো একই কথা বলছেন, এবং প্রধান উপদেষ্টা হলো সরকার প্রধান তো সরকার প্রধানের অধীন মানে যারাই আছে সবাই তো সরকারের কথাই তো হলো ফাইনাল কথা, নাকি? এটা তো কোনো কন্ট্রাডিকশন না। এখানে আপনার কন্ট্রাডিকশন খোঁজার কোনো দরকার নেই, উস্কাই দিয়ে খুঁজবেন না। এখানে হচ্ছে যে একটা প্লেন চোখে দেখেন,
সেনাবাহিনী প্রধান যেটা বলেছেন সে দায়িত্বশীলভাবে বলেছেন, সেখানে তিনি তার পার্সোনাল মতামতের কথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, সেটা সরকার প্রধান হিসেবে তিনি বলেছেন। জি, এই ধন্যবাদ। দুয়ের মধ্যে কোনো অমিল নাই। অমিল নাই, ধন্যবাদ। আমি আপনার কাছে নিশ্চয়ই ফিরবো। আমি ফিরছি এএফএম সুলাইমান চৌধুরী, এবি পার্টির চেয়ারম্যান, আপনার কাছে। আপনি দাদা তো কোনো বৈপরীত্য দেখছেন না, কিন্তু এটি নিয়ে ইতিমধ্যেই আলোচনায় আসছে বিভিন্ন মাধ্যমে, জনগণের মধ্যেও একটু জানার আগ্রহ রয়েছে। আপনি কিভাবে দেখছেন বা আপনি বিষয়টি কিভাবে ব্যাখ্যা করছেন? আমরা বিষয়গুলোকে কিন্তু জনগণের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোই আসলে আমাদের মাধ্যমে বলা, এবং আপনাদের মাধ্যমে তারা আসলে এই বিষয়গুলোর সমাধান চান। আপনাকে ধন্যবাদ। সঙ্গে সঙ্গে মাই টিভির সম্মানিত দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা কিভাবে দেখছি, সংস্কার একটি জটিল কাজ। যখনই কোনো সংস্কারের প্রশ্ন আসে, জি, তখন প্রয়োজন হয়ে পড়ে নিজের মনের সংস্কার, নিজের পরিবারের লোকজনদের মনের সংস্কার, সমাজের মনের সংস্কার, দেশের মানুষের মনের সংস্কার, আর বাস্তব সংস্কার। তখন জি, সংস্কারের জন্য এখন জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। তার অর্থ হলো যে এই জাতি এখন সংস্কার চায়। এই সংস্কার কোথায় কোথায় করতে হবে তার একটি রোডম্যাপ আমরা পেয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। তারা 6টি বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছেন। যে কটি বিষয়ে উদ্যোগ নিয়েছেন, এগুলো প্রত্যেকটি অত্যন্ত জটিল, স্পর্শকাতর, মানুষের অর্থাৎ এই দেশের যারা নাগরিক এবং মালিক তাদের ভাগ্যের সঙ্গে জড়িত। তাদের মনোভাব জানা, তারা কি চায় সেই অনুযায়ী সংস্কার করা, এটি অত সহজ কাজ নয়, জি, সময় সাপেক্ষ বিষয়। কিন্তু আমি দ্বিধাহীন চিত্তে বলবো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারের উদ্যোগ নেয়ার পর কিছু সময় ইতিমধ্যে খরচ করে ফেলেছেন। এটি অন্তত 3 সপ্তাহ বা তার উপর। এটি খরচ না করলেও পারতেন। মানুষ কী ধরনের সংস্কার চায় সঠিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা যদি তারা গত এই 3 সপ্তাহের মধ্যে করে ফেলতে পারতেন, এটা খুব ভালো হতো। আমি আশা করব যে তারা এই উদ্যোগ নেবেন এবং অ্যাকর্ডিংলি এই 6টি সংস্কার করবেন। আর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নিতা রায় চৌধুরী প্রথমেই যেটি বলেছেন আমাদের সংবিধানের কথা, আমি যদ্দূর সংবিধান অধ্যয়ন করেছি, আমি কিন্তু সংসদ সদস্য ছিলাম না, জি, জি, তারপরও আমি দেখেছি আমাদের সংবিধানের প্রায় 1/3 বেশি অধ্যায়কে পরিবর্তনের সংশোধনের অযোগ্য ঘোষণা করে রাখা হয়েছে এবং সংবিধানকে এমনভাবে করা হয়েছে কাটাছেঁড়া করে যে যিনি ক্ষমতায় থাকবেন তিনি একজন দানবে পরিণত হবেন এবং তিনি যতদিন চাইবেন অথবা আমরণ তিনি যেন ক্ষমতায় থাকতে পারেন, এর পাকাপোক্ত ব্যবস্থা বর্তমান যে আকার আর প্রকারে সংবিধান আছে সেইভাবেই এটি আছে। এটির ব্যাপক সংশোধন প্রয়োজন। এবার আমরা আপনি কি অন্তর্বর্তী সরকারের কাছে সেই ব্যাপক সংশোধনটা কি অন্তর্বর্তী সরকার করবে? অবশ্যই করতে হবে। যদি না করে তাহলে আমি বলবো আমাদের 12টি সংসদ চলে গেছে। এই 12টি সংসদ অনেক প্রয়োজনীয় কাজগুলি করেনি, বরং এই 12টি সংসদ এই একটা দুইটা করে বিভিন্ন সংসদ, বিশেষ করে আওয়ামী লীগের যে সংসদগুলি ছিল, সংবিধানকে সংশোধন করে তাদের দলীয় একটি সংবিধানে পরিণত করেছে। অতএব রাজনৈতিক দলগুলোর কাছে সংশোধনের ক্ষেত্রে পরামর্শ আহ্বান করা যেতে পারে, কিন্তু বেশি কিছু আশা করা এইটা কতটুকু বাস্তব হবে এটি কিন্তু জনগণ নির্ধারণ করবে। যে আমি আপনার কথা সূত্র ধরেই বলছি যে আপনি বলেছেন যে প্রায় 60 বছর আপনি 12টি সংসদ বলেছেন, সে 12টি সংসদ তারা একদমই
জনগণের প্রত্যাশিত ভাবে এটি সংবিধান সংশোধন বা পরিবর্ধন করতে পারেননি, বা যে এসেছে সে আপনি যেটা বললেন যে নিজেদের সুবিধা মতো বানিয়েছে। সেক্ষেত্রে এই যে এত বছরেও যে সংবিধান জনপ্রত্যাশার বা মুক্তিযুদ্ধের চেতনার অথবা সেই সংবিধান অর্জিত হয়নি, সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কতদিনে সেটি করতে পারবে আপনি মনে করেন, বা কতদিন তাদেরকে সময় দিবেন? তারা তো 6 মাসেই করতে পারবেন, কারণ তারা বিপ্লবী সরকার। মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন এবং বিপ্লবী। এবং বিপ্লব হওয়ার পরে কোনো সংবিধান থাকতে পারে না, এটা স্বাভাবিক। পৃথিবীর সকল দেশে, যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে, আপনি আমি যদি তার ইতিহাস পর্যালোচনা করি, সেখানে কিভাবে পরবর্তী সরকারগুলো এসেছে, আগে কি ছিল, কিভাবে এলো, এই পর্যালোচনাগুলি যদি করি, এই পর্যালোচনা করতে খুব বেশি সময় লাগবে না। তখন দেখবেন যে কত দ্রুত এগুলি পুনর্লিখন অথবা সংশোধন অথবা নতুন করে সংবিধান রচনা করা সম্ভব। আমি মনে করি 6 মাসই যথেষ্ট। তাদের কাছে আসি, আপনি যে আইন প্রণেতা ছিলেন সেটি শুধু না, আপনি একজন আইনজীবীও, তো সেক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকার কি সবগুলো বিষয় সংশোধন করতে পারবে কিনা? সূত্র ধরে আমি বলছি, উনি সঠিকই বলছেন। সংবিধানে আপনি বলছেন যে 12টি সংসদ যা পারেনি, এরা কি করে পারবে? 12টা সংসদের মধ্যে 2008-এ একটা মানে প্রজেক্ট নির্বাচন হয়েছে। 111 ছিল একটা বিদেশিদের দেওয়া একটা প্রজেক্ট। সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের অধীন যে নির্বাচন হলো, যেখানে বিএনপি এবং আমাদের জোট মাত্র 30টা সিট দিয়ে, আর সবই ওদের দিয়ে দেওয়া, সবই এটা একটা প্রজেক্ট নির্বাচন, পাতানো নির্বাচন। 2008-এর পরে 2014 কোনো নির্বাচন হয়নি, 2018 কোনো নির্বাচন হয়নি, 2024-ও নির্বাচন হয়নি। অর্থাৎ 4টে চলে গেলো এইভাবে, আর থাকলো 8টার মধ্যে শেখ মুজিব নিজে 74 সংশোধনী এনে বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধানকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে একদলীয় বাকশাল করলেন, ওই একই লক্ষ্যে সারা জীবন। এবং ওখানে বলা ছিল যে উনি তো গেলেন প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে, সেখানে এই সংবিধানকে প্রেসিডেন্ট হিসেবে বেরোলেন কয়েক মিনিট পরেই, 15-20 মিনিট পরে। তো সেখানে সেই প্রস্তাবনা বলছে যে এই সংবিধান বলবৎ হওয়ার সাথে সাথে মানে জনাব শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি পদে এমনভাবে অধিষ্ঠিত হবেন যেন তিনি নির্বাচিত। এই সংবিধান বলবৎ হওয়ার সাথে সাথে জনাব শেখ মুজিবুর রহমান আজীবন বাকশালের প্রেসিডেন্ট থাকবেন এবং তিনি দেশের মানে রাষ্ট্রপতি থাকবেন। এই সংবিধান বলবৎ হওয়ার সাথে সাথে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা হবে, শুধু একটি মাত্র দল থাকবে, কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এই সংবিধান বলবৎ হওয়ার সাথে সাথে বাংলাদেশে একটি মাত্র ছাত্র সংগঠন থাকবে, মানে এবং যার প্রধানকে নিয়োগ দেবেন মানে শেখ মুজিবুর রহমান। একটি মাত্র যুব সংগঠন থাকবে, যার প্রধান নিয়োগ দেবে শেখ মুজিবুর রহমান। 2টি বাংলা এবং 2টি ইংরেজি সংবাদপত্র থাকবে, যার মানে সরকার কর্তৃক পরিচালিত হবে, এবং সবাইকে বাকশালে জয়েন করতে হবে। ইজিপ্টের ডেমোক্রেটিক তাহলে 72 সংবিধান তো সেই 4th সংশোধন করে করলো। এবং তার আগে ওই এদেরই ইয়েতে মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংশোধনী পরে 4th সংবিধান করলো। এরপরে যে মানে সংশোধনগুলো এসছে, মানে এই যে পরবর্তী সময় জিয়া রহমান যখন পার্লামেন্টটা ইলেকশন করলেন, এরশাদ করলো, পরে আবার বিএনপি করলো, এগুলো জাস্ট মানে ইনডেমনিটি বিল। যেমন এখন যেটা হবে, উনি একটা কথা বলেছেন যেটা হলো বিপ্লবী গণ অভ্যুত্থান, মানে নাথিং আনফেয়ার ইন রেভলিউশন অ্যান্ড ওয়ার এবং যুদ্ধ এবং আরেকটা কথা আছে, নাথিং আনফেয়ার ইন ওয়ার অ্যান্ড লাভ। তো লাভের কথা এখানে আসছে না, লাভ মানে রেভলিউশন ইজ দি ফেস্টিভ্যাল অফ দি মাসেস। অর্থাৎ এই যে বিপ্লবী গণ অভ্যুত্থান ঘটলো, এখানে আপনার ডক্ট্রিন অফ নেসেসিটি উইল বি অ্যাপ্লাইড হিয়ার। যে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করে এরা সরকার গঠন করছে ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্টের যে যা যা প্রয়োজন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে উন্নয়নটা এটা করবেন। পরবর্তী নির্বাচনের পরে যারাই ক্ষমতা আসবে তারা এগুলো মানে পাস করে ফেলবে। জি জি জি, আমি একদমই
আমি একটা বিরতিতে যাব, তার আগে 1 মিনিটের জন্য আপনার কাছ থেকে একটু শুনে আসি। সেটি হচ্ছে যে আপনি একটি বিষয় বলেছেন, রাজনৈতিক দলগুলো থেকে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না। রাজনৈতিক দলগুলো, দাদা বলছেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, আপনি বলছেন যে রাজনৈতিক দলের কাছ থেকে প্রত্যাশা খুব বেশি কিছু করতে পারে কিনা, বিষয়গুলো কি? আমার কথা আর আমার দাদার কথার মধ্যে খুব একটা তফাৎ নেই। রাজনৈতিক দলগুলো যে বর্তমান বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু করে দেবেন এই আশা করাটা ঠিক হবে না। পরামর্শ ওনারা নেবেন এবং কাজটি ওনাদেরই করতে হবে, এটাই আমার কথার অর্থ। জি, আপনার কাছে ফিরবো, তবে একটা এবং এটাও উনি বলছেন 6 মাসের বেশি লাগবে না সংশোধন করতে। প্রিয় দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে এসে আশা করি সঙ্গেই পাবো আপনাদের। আরও একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন আমরা কথা বলছি সমসাময়িক বিষয় নিয়ে। আমরা কথা শুনছিলাম এর আগে নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান বিএনপি। আমরা আরও স্টুডিওতে উপস্থিত রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান AFM সোলাইমান চৌধুরী। আমরা সোলাইমান চৌধুরী আপনার কাছ থেকেই আবার শুনতে চাই, আপনারা সংস্কার নিয়ে কথা বলছিলেন এবং সেখানে বিপ্লব পরবর্তী সংস্কারের যে বিষয়গুলো বলছিলেন, সংবিধানের যে জায়গাগুলো, তাহলে এখন আমরা প্রায় নতুন অন্তর্বর্তী সরকারেরও 2 মাস হতে চলল, প্রায় কাছাকাছি। আপনাদের দৃষ্টিতে, আপনারা অনেকদিন থেকে বলছিলেন আপনাদের পলিটিক্যাল পার্টিগুলো যে আপনারা প্রধান উপদেষ্টার সাথে বসতে চান, এর আগেও তিনি বসেছিলেন। 6টি কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন তিনি, সেটিও বলেছেন ইউএন থেকে ফিরে। আপনারা এই যে সামনে যদি পলিটিক্যাল দলগুলোকে তিনি ডাকেন, কোন সংস্কারের বিষয়গুলো কিংবা কোন বিষয়গুলো তাকে পরামর্শের মধ্যে নিয়ে আসবেন, দিবেন? আমরা সবগুলো আনব। প্রথমেই সংবিধান, জি, তারপরে নির্বাচন কমিশন। আপনি অবাক হয়ে যাবেন, সংবিধানে নির্বাচন কমিশন আইন নামক একটি আইন থাকবে, এই কথাটি পরিষ্কার লেখা আছে। নির্বাচন কমিশন আইন নামক কোনো আইন গত 12টি সংসদের কোথাও উত্থাপিত হয়নি। কেবলমাত্র শেষ দিকে এসে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগ আইন নামক একটি আইন হয়েছে, যেটিকে আমরা আস্থা কুড়ে নিক্ষেপ করব। এটা কোনো আইনের আওতায় পড়ে না। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার আইন নামক যেটি হয়েছে, নির্বাচন কমিশন আইন কিন্তু হয়নি, নিয়োগ আইন হয়েছে। নিয়োগের জন্য একটা আইন হয়েছে। জি, বিচার বিভাগ সংক্রান্ত অর্থাৎ উচ্চতর আদালত, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন সংক্রান্ত কোনো আইন নেই। জি, অধস্থন আদালতগুলির জন্য একটি আইন আছে, এটি অপর্যাপ্ত। এরপরে আসুন পুলিশের যে আইন আছে, দুটো আইন দিয়ে তারা চলে। একটি হলো দ্য পুলিশ অ্যাক্ট অ্যান্ড দ্য পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। এগুলোর ব্রিটিশ আমলের আইন, কোনো সংস্কার হয়নি। ব্যাপক সংস্কারের প্রয়োজন আমাদের দেশের চাহিদা অনুযায়ী। জনপ্রশাসন সংক্রান্ত কোনো আইনই হয়নি, কেবলমাত্র চাকুরিগত আইন আছে, চাকুরির আইন, হ্যাঁ, সার্ভিস রুল আছে। তাদের দায়িত্ব কি, তাদের কর্তব্য কি, তারা কোথায় জবাবদিহি করবেন, কিভাবে করবেন, জবাবদিহি করতে না পারলে কি হবে, এই সমস্ত কিছুই বলা নেই কোথাও। অবাক হয়ে যাবেন আপনি, এই দেশটা চলে কিভাবে। এরপরে জনাব সুলাইমান চৌধুরী, আমি নিশ্চয়ই আপনি একটি দলের, এখন নিবন্ধিত দলের আপনি প্রধান এই মুহূর্তে। আপনি এর আগে প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা ছিলেন, সেবক ছিলেন। সেক্ষেত্রে আপনাদের সাথে যখন যে সরকার ছিলেন তারা কিন্তু আপনাদের সাথে মিটিং করেছে এবং এই যে বিষয়গুলো সংস্কারের, আমরা যা জানি ডিসিদের সাথে মিটিং করে, সচিবদের সাথে সরকার প্রধানবার মিটিং হয়। আপনাদের পক্ষ থেকে আপনি যখন কর্মজীবনে ছিলেন এই বিষয়গুলো কি কখনো অনুধাবন করেছিলেন, নাকি এখন আপনি অনুধাবন করছেন? আপনারা কি কখন পরামর্শ দিতেন? এগুলি আগেই অনুধাবন করেছিলাম এবং পরামর্শ দিয়েছি। আপনি জানলে অবাক হবেন, আমার 29 বছরের চাকুরি জীবনে আমি বদলি হয়েছি 27 বার। কেন এতবার বদলি হলাম কোথাও টিকতে পারি না।
কিন্তু আবার চাকরি করেছি সুনাম এবং সুখ্যাতির সঙ্গে। আমি যেদিন অবসরে গেছি তার পরদিন পেনশন পেপার সাবমিট করে, মানে দ্বিতীয় দিন পেনশন পেপার বিকেল 2টায় সাবমিট করলাম, পরের দিন সকাল 10টায় আমি পেনশনের টাকা হাতে পেয়ে গেলাম। এরকম ছিল আমার সার্ভিস রেকর্ড। কোনো খুঁত পাইনি। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এই তৎকালীন লোকজনই আমাকে চেক দিতে বাধ্য হয়েছে। তাহলে আমার সার্ভিস রেকর্ড কত ভালো ছিল এবার আপনি অনুমান করতে পারেন। কিন্তু আমি 27 বার বদলি হয়েছি। কেন এতবার বদলি হলাম এগুলি বাকিটা আপনি বুঝে নেন। মিস্টার চৌধুরী, আমি এটি কিন্তু আপনি আপনার ব্যক্তিগতভাবে যে বিষয়গুলো, নিশ্চয়ই আপনি ভালো কাজ করলে সেটির মূল্যায়ন দেশের জনগণ বা দেশের মানুষ করবেন, এবং যারা জানেন তারা করবেন। কিন্তু আমি বলেছি যে আপনারা যারা কর্মক্ষেত্রে ছিলেন, আপনার যারা সহপাঠী ছিলেন, আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী থাকেন, যাদের হাতে এই বাস্তবায়নের পলিসি বাস্তবায়নের অন্যতম দায়িত্ব থাকেন, তারা তাহলে এই বিষয়গুলো কি কখনো পলিটিশিয়ানদের বলেন না? আপনি বলছেন যে আপনার কথা, কিন্তু আপনি তো সামগ্রিকভাবে একটা রাষ্ট্রে অনেক সচিব থাকে, অনেকগুলো দপ্তর থাকে। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। একটু আগে আমি বলেছি কেবল সার্ভিস রুল আছে, সেটাও ব্রিটিশ আমলের করা। দায়িত্ব কি, কর্তব্য কি, কিভাবে করব, আমার চাকুরির গ্যারান্টি কি, আমার নিরাপত্তা কি, যদি আইন থাকতো, আইনে এগুলি বলা থাকতো, তাহলে সরকারি কর্মচারী তথা আমলাদের মেরুদণ্ডটা শক্ত থাকতো। যারা ভালো তাদের জন্য সেফগার্ড থাকতো, তারা নির্ভয়ে এই কথাগুলি বলতে পারতেন। খুব কম সংখ্যক কর্মকর্তাই এই কথাগুলি বলেছেন, বেশিরভাগই ভয়ে চাকরি বাঁচানোর জন্য এবং সুবিধা নেওয়ার জন্য, এবং বেশিরভাগ কর্মকর্তা সুবিধাই নিয়েছেন। ছোট্ট একটা কথা বলি, এটা নিজের জন্য, আমি প্রশংসার জন্য বলছি না। ঢাকা শহরে আমার কোনো জমিও নেই, কোনো বাড়িও নেই, আমি ভাড়া বাড়িতে এখনও থাকি। আমার মতো সচিবদের 8টা-10টা করে বাড়ি আছে। হাউ ইজ ইট পসিবল? তারা এত টাকা পেল কোথায়? একই বেতন তো তারাও পেয়েছে, আমিও পেয়েছি, শুধু এইটুকু চিন্তা করেন। জি, পেল কোথায় সেটি, এই প্রশ্ন আসলে মানে দর্শকের জন্য আপনি ছুড়েছেন, কিন্তু দর্শকই আসলে আপনার কাছ থেকে জানতে চাইবে আমার মনে হয়। সেই প্রশ্নে আমরা পরে ফিরবো। জি, সেই প্রশ্নে আমি এর পরে ফিরবো। আমি একটু দাদার দিকে দাঁড়াই। দাদা, এর আগে আপনি একাধিকবার মন্ত্রী ছিলেন, এবং আপনার দল, আপনি যে দলের এখন ভাইস চেয়ারম্যান, সেই দলটি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, স্পোর্টস মিনিস্টার ছিলাম। জি, রাষ্ট্র ক্ষমতায় ছিল। ঢাকা শহরে বাড়ি নাই, আমি ঢাকার বাইরে কেরানীগঞ্জের ওইখানে যে একটা জমি কিনে, না আমি দাদা, আমি জানি আপনি সজ্জন ব্যক্তি, আপনার ব্যাপারে অভিযোগ নাই। আমরা অভিযোগ, আপনি ব্যক্তি, আপনাকে বলছি না। আমি বলছি যে আপনার দলের যে জায়গাটি, এই যে এত সংস্কার আপনারা এখন বলছেন, যেখানে নির্বাচন কমিশনের আইন হয়নি, যেখানে বলছেন সার্ভিস রুল ছাড়া অন্য কিছু হয়নি, আপনি শুধু আইন প্রণেতা ছিলেন না, আইনজ্ঞ, আইনবিদ। তাহলে আপনার দল যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনারা কি কখনো ভাবেননি যেগুলো করা দরকার, নাকি আপনারা কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন? বলি, অ্যাটেম্প নেওয়া হয়েছে অনেক কিছু, কিন্তু আজকে উনি যে কথাটা বললেন, মানে দীর্ঘ জীবনের যে অভিজ্ঞতায়, মানে একটা কথা যে নিউট্রালিটি অফ দি অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য ডিগনিটি অফ দি গভর্নমেন্ট। অ্যাডমিনিস্ট্রেশনকে নিউট্রাল থাকতে হবে। এখন সেই নিউট্রাল যদি না থাকে দাদা, তাহলে তার মানে কি, মানে ব্যবস্থা হবে কি, তিরস্কার হবে, বা নিউট্রাল থাকলে কি পুরস্কার হবে, বা ভালো থাকলে, এই বিষয়গুলো মানে একটা সুনির্দিষ্ট কোনো নীতিমালা, আইন টাইন নাই। ওই ব্রিটিশ আমলে, ঔপনিবেশিক শাসন আমলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীন ছিল এই দেশ। তারা এই দেশটাকে শাসন এবং শোষণ করতে এসেছিল। তাদের উপযোগী করে শাসন এবং শোষণের যে আইন ছিল, সেই আইনটাই এতদিন চলে আসছে আর কি। সেই শোষণটা কি শুধু ব্রিটিশই করেছে দাদা? এখানে রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই যে ব্যাংকগুলো, আমার দল ছিল, অমুক দল ছিল, সেটা না। কথা হলো যে বাস্তবতা যেটা, সেটা হলো যে এগুলো চেঞ্জ হয় নাই, এখন ওটা চেঞ্জ করতে হবে। এই রিয়েলিটিটা আমাদের দল থেকে 29 দফা একটা সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে।
সেই মানে যে দফাগুলো যদি সংস্কার হয় তাহলে বাংলাদেশে আর কোনো কিছু নতুন করে সংস্কার কিছু নাই। তাহলে এই উপলব্ধিটা আমাদের আসলো কেন? এটা তো এখন আসলো এই যে মানে এই বিপ্লবী অভ্যুত্থানটা হলো, এর আগেই কিন্তু আমরা এটা রীতিমতো সমস্ত রাজনৈতিক দল এবং সেখানে এবি পার্টিও ছিল, জামাতে ইসলাম ছিল, অন্যান্য দল ছিল এবং সেখানে বিদেশি সমস্ত মানে কূটনীতিকরা ছিল। সেখানে আমরা ওয়েস্টিন হোটেলের সেইটা প্রস্তাব উত্থাপন করে আমরা এটা বললাম, এটা দিলাম। তারপরে এরই কপি করে সারা বাংলাদেশ আমরা দিয়েছি। এই নিয়ে অনেক সেমিনার আমরা করেছি। আমার সৌভাগ্য হয়েছিল সেই সভায় উপস্থিত থাকা। হ্যাঁ, তো তাহলে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, কিন্তু তো রাষ্ট্র সংস্কারের মধ্যে যেমন আমাদের এখানে ভূমি সংস্কার হয়নি, আমূল ভূমি সংস্কারের দরকার। এখানে আপনার যে আইন সংস্কারের কথা, যেটা আমাদের সোলায়মান সাহেব বললেন, আইন সংস্কারের কথাটা প্রয়োজন আছে। এখানে নির্বাচন কমিশনের আরপিওতে বলছে কি যে ডিসিশন অফ দি রিটার্নিং অফিসার ইজ ফাইনাল সো ফার দি ইলেকশন রেজাল্ট ইজ কনসার্ন। তো এখন যে ডেপুটি কমিশনার সে হল রিটার্নিং অফিসার, অথচ হি ইজ সার্ভিং আন্ডার দি অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য গভর্নমেন্ট, একটা অটোক্রেটিক গভর্নমেন্টের অধীন। পাস করুক আর না করুক তারা দিয়ে দিল যে পাস করেছে, তার বিরুদ্ধে কোনো মানে ট্রাইব্যুনাল ছাড়া কোনো কোশ্চেন আনা যাবে না। তার মানে তাহলে নির্বাচন কমিশনের দায়িত্বটা কী? এর বিরুদ্ধে তো নির্বাচন কমিশন আগে অ্যাপিল করা হতো, এরা এটা সংশোধন করেছে, আরপিও সংশোধন করেছে। এই জন্য আমার বক্তব্য হলো এই সব কিছু করা এবং এক একটা গ্রুপ নিয়ে এটা বসলে এটা মানে প্রথমত একটা কথা আমি বলি যে এটা কথা কিভাবে কে নেবে জানি না, সাপ ধরতে সাপুড়িয়ে লাগে। আপনার ঘরে সাপ ঢুকেছে, আপনি বায়তুল মোকাররমের খতিব ডেকে নিয়ে আসলেন বা ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরে যে আপনি বড় মানে আলেম, আপনি সাপটা ধরে দেন, বা ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বড় শিক্ষাবিদ ধরে দেন, পারবে না কিন্তু। অথবা ক্যাবিনেট সেক্রেটারি, আপনি বড় আমলা বা মানে জনপ্রশাসনে উনি ছিলেন, ওনারাও পারবেন না। সাপ ধরতে সাপুড়ে লাগবে। এখন হচ্ছে যে এই যে কীভাবে করতে হবে, এজন্যই রাজনীতিবিদ যারা রাজনীতির সাথে যুক্ত এদের সাথে আলোচনা করতেই হবে, করলে দ্রুততম সময়ের মধ্যে এগুলো করা সম্ভব। এটা কিন্তু মানে একটা কথা হলো যে একটা পলিটিশিয়ান সে যদি লেখাপড়া নাও জানে, অনেক বড় বড় পলিটিশিয়ান আমাদের পৃথিবীতে সে লেখাপড়া বেশি জানতো না। যেমন আপনার কামরাজ রেড আপ টু ক্লাস 8, ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। জওহরলাল নেহরুর মতো লোক যে স্লিপ দিয়ে বসে থাকতো তার সাথে দেখা করার জন্য। যেমন চোয়েন লাইভ এসএসসি মানে ম্যাট্রিক পাস ছিল। হ্যাঁ, তো এই জন্যে মৌলানা ভাসানী উনি তো বেশি লেখাপড়া জানতেন না। এই জন্য কথা হলো যে রাজনীতির একটা আলাদা শিক্ষা আছে, সেটা দেশ জনগণের জীবন থেকে সংগ্রাম থেকে এই শিক্ষাটা নিতে হয়। সেই জন্য আমার বক্তব্য হলো যে এখানে পলিটিশিয়ান ভার্সেস এই যে মানে আমলা এবং এই যে বর্তমান যারা দায়িত্বে আছেন, এটা আমাদেরই সরকার। আমরা তো আমাদের আন্দোলনের মাধ্যমে তো এই সরকার, আমরা সমর্থন তো দিয়ে যাচ্ছি, দিয়ে যাব। আমাদের কত লোকের সমর্থন দিচ্ছি, সমর্থন দেব, কিন্তু অ্যাট দি সেম টাইম এই কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে করলে দেশের মঙ্গল। আপনারা নির্বাচন কমিশন হয়ে গেছে, তাতে কিছু যা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, এখন সময় আছে। ইসি নিয়ে আপনারা কি ভাবছেন? নির্বাচন কমিশন নিয়ে কোনটা? নির্বাচন কমিশন তো নাই। নির্বাচন কমিশন নতুন করে তৈরি করতে হবে। নির্বাচন এই জন্যই তো সংস্কারের প্রয়োজন। নির্বাচনের একটা আইন করতে হবে, খুব লম্বা চওড়া কথা না, লম্বা চওড়া কোনো দরকার নেই, কিন্তু একটা মেন মানে যে ধারাগুলো সংযোজন করে সেটা সবার সাথে আলাপ আলোচনা করে সেটা মানে করতে হবে। এটা তো প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা এই সংস্কারের প্রস্তাবগুলো যখন আসবে, কমিশনগুলো তারা যখন কী কী সংস্কার করতে হবে, একটা ধরুন আইন সংস্কারের একটা থাকলো, কোন কোন আইন সংস্কার করতে হবে ওনারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন, করে তারা একটা মানে সিনপসিস করে নিয়ে তারা পলিটিশিয়ানদের কাছে দেবে। তারা 1-2 দিন তারা এটা নিয়ে মানে পর্যালোচনা করে যার যার পার্টির তরফ থেকে সেখানে তারা মানে অ্যামেন্ডমেন্ট মানে কোনো বিয়োজন সংযোজনের প্রস্তাবটা আনবে। তারপর সংশ্লিষ্ট যারা তারা এটা করবে এবং 2-1 দিনের মধ্যে বোধ হয় যে এই কমিটিগুলো হয়ে যাবে। আমি সোফারাই মানে 2-1 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিগুলো হয়ে যাবে। ধন্যবাদ। জি, আমি একটু সোলায়মান চৌধুরী আপনার কাছে ফিরি। আপনার কাছে যে প্রশ্নটি আপনি দর্শকদের বলেছিলেন, এখন নিশ্চয়ই তাদের মধ্যে আসলে কৌতূহলই জাগবে। আপনি যেমনটা বললেন যে আপনার সম্পদের অবস্থা বললেন, আপনার সাথে অনেকের 10 গুণ 15 গুণ
এবং 20 গুণও আমরা দেখতে পাচ্ছি। এখন তো অনেক কত গুণ সেটিরও হিসেব নেই, হয়তো ক্যালকুলেটরও ধরবে না, এত গুণ হয়ে গেছে সম্পদ। সেই সম্পদের আসলে কোত্থেকে আসে একজন সরকারি আমলার? আবার আপনি বললেন যে অন্য সময় পলিটিক্যাল এই যে বায়াসড হচ্ছে, লাইন ধরতো আমি আপনারই লোক, আমি আপনারই লোক। এখন আমরা দেখতে পেলাম যখন ডিসি নিয়োগের ক্ষেত্রে এই যে মানে একটু হট্টগোল, যদিও জনপ্রশাসন থেকে বলা হয়েছে যে এরকম 17 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সার্বিক আসলে এই যে আমলাদের মধ্যে এই যে পলিটিক্স ঢুকে যাওয়া, আবার এই যে অনৈতিক বিষয়গুলো চর্চা হওয়া, এইটা কি একটা নেক্সাস সিন্ডিকেট? ডেফিনেটলি ইটস এ সিন্ডিকেট, এবং এটা দেয়া নেয়ার একটা প্রশ্ন অনৈতিক। এটার সাথে কি রাজনীতিবিদরাও জড়িত থাকে? ডেফিনেটলি তথাকথিত রাজনীতিবিদ, প্রকৃত রাজনীতিবিদ কোনোদিন এমন হতে পারে না যাদের সঙ্গে এই দেশের সাধারণ মানুষের নাড়ির সম্পর্ক আছে, সাধারণ মানুষের মনের কথা যে সকল সম্মানিত রাজনীতিবিদ বুঝতে পারেন, তারা কোনোদিন অন্যায় কাজে যেতে পারেন না। কিছু দুর্নীতিপরায়ণ তথাকথিত রাজনীতিবিদ দেয়া নেয়ার মাধ্যমে এভাবে নিজেরা সম্পদের পাহাড় গড়ে এবং আমলাদেরকেও তার উচ্ছিষ্ট ভাগ দেয়। একদম সোজা কথা। ওই ধরনের আমলারা এটা অ্যালায়েন্স করে ফেলে, আনহলি অ্যালায়েন্স। জি, আমলা ভার্সেস, হ্যাঁ, এইটা তারা করে। যে সকল পুলিশ কাজে যোগ দেয়নি তাদের আইনের আওতায় আনা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। কাজে যোগ দেননি এটি অনেক দিন হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা। তাদেরকে বলেছেন যে তারা অপরাধী এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। এইটা আসলে এই বিষয়গুলো আমরা শুনছি এবং এর আগেও বলা হয়েছিল, তারপর অনেকে কাজে যোগ দেয়নি, সংখ্যাটা কম নয় একদম। এটাকে কিভাবে দেখছেন? আমরা একেবারে প্রথম সপ্তাহেই সরকারকে পরামর্শ দিয়েছিলাম অতি দ্রুত এর ব্যবস্থা নিতে, তার কারণ এর কনসিকুয়েন্স ব্যাপক, এবং এর এই যে কনসিকুয়েন্স ব্যাপক আমরা এখন বুঝতে পাচ্ছি। তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন, কিন্তু তারা এই কাজটি সময় মতো করেননি। যারা সময় মতো কাজে যোগ দেননি তাদেরকে চাকুরি থেকে বরখাস্ত করতে হবে, সোজা কথা। তাদেরকে ফেরারি ঘোষণা করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিতে হবে, এটা একদিক। আরেক দিক হলো নতুন নিয়োগের ব্যবস্থা করতে হবে। আর নতুন নিয়োগ করতে গিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। কিছু কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছে আমি যতটুকু জানি, কিন্তু তার উপরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর এই সমস্ত পর্যায়ে নিয়োগের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কবে উদ্যোগ নেবেন আর কবে তাদেরকে প্রশিক্ষণ দেবেন, কবে তারা কাজে যোগদান করবে, ন্যূনতম 6 মাস প্রশিক্ষণ দেওয়া লাগবে, তারপরে তাদেরকে ফিল্ডে পাঠাবেন, কাজ করবে। তো এই 6 মাস কি আরও আমরা বসে থাকবো? আমাদের এমনিতেই তো 2 মাসের অধিক সময় প্রায় চলে গেছে। এটি বিবেচনায় আনতে হবে এবং এই প্রশিক্ষণের বিষয়টি পুনরায় বিবেচনা করে এই 2 দফায় প্রশিক্ষণ অথবা 3 দফায় 2 মাস করে, এই 2 দফায় হলে 3 মাস করে প্রশিক্ষণ দিয়ে আপনি ফিল্ডে পাঠান, আরেক গ্রুপকে প্রশিক্ষণে আনেন, এরপরে তাদের প্রশিক্ষণ শেষ হলে এদেরকে আবার নেন, এদেরকে মাঠে দেন। এইভাবে করে হলো আপনি দ্রুততম সময়ে এই পদগুলি পূরণ করেন। সেক্ষেত্রে বৈষম্যহীন এই যে নিয়োগ ব্যবস্থা নিশ্চিত কিভাবে করবেন তাড়াহুড়ো করতে গেলে? তাড়াহুড়া না, আরেকটা বিষয় আছে, সেটি হলো অনেক চৌকস, সৎ, যোগ্য, কর্মঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে, চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই রকম উচ্চ পর্যায় থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত আপনি তাদেরকে যাচাই বাছাই করে ফেরত আনতে পারবেন। আপনার কিছুটা রিমিডি 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তাদেরকে যদি আপনি ফেরত আনেন, আপনি কেন তাদেরকে ফেরত আনছেন না? তাদের তো কোনো অপরাধ ছিল না। আপনি এটা যাচাই করতে আপনার 1 দিন থেকে 2 দিন লাগার কথা, এর বেশি সময় লাগার কথা না। আপনি 2-3 মাস ধরে এটাই তো করেননি। জি, ধন্যবাদ। অতএব দ্রুত আপনি তাদেরকে আনেন, তাদেরকে নিয়োগ দেন, কিছুটা রিমিডি আপনি পাবেন। দ্রুত আপনি ইয়েতে যান, নিয়োগের মধ্যে যান, তাদেরকে দ্রুত ট্রেনিং দেন 2-3 ফেজে। না, সেখানে তো আবার কথা আসে যে তারা ফ্যাসিবাদের সহযোগী ছিল কিনা।
কারা? তারা থাকবে কেন? জি, আমরা আমরা মানে আমরা আমরা যাদেরকে আপনার বাধ্যতামূলক কথা অবসর আমরা দেওয়া একটু হয়েছে। দর্শকের একটা ফোন নিতে হচ্ছে, একটু শুনে আসি কি বলছে। ওয়ালাইকুম আসসালাম। আমি সাধারণ কবি নভেম্বর নোয়াখালী থেকে। জি সম্মানিত দুজন অতিথির কাছে আমার দুইটা প্রশ্ন, যে 53 বছরের জঞ্জাল 5 বছরে কি মানে সাফ করা সম্ভব? এটাকে কেন 15 বছরে বলা হচ্ছে? এর আগে কি যারা সরকারে ছিলেন এরা কি ফেরস্তা ছিলেন? আর যাদের ছাত্ররাল নোসরাত জি আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন কি আপনার বলেন? আরেকটা প্রশ্নটা হচ্ছে, জনস্বার্থে যদি রাজনীতি হয় তাহলে তো রাজনীতির দলগুলোকে আগে সরকার করা প্রয়োজন, তারা নিরাপত্তা পালন করতে চেয়েছে না, এত খিলানি। জি জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। দুটি প্রশ্ন আপনি করেছেন। 53 বছরের জঞ্জাল কয়েকদিনে সাফ করার, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের প্রশ্ন তুলেছেন। নিশ্চয়ই আমরা এই প্রশ্নের জবাব শুনবো, তবে ছোট্ট আরেকটা বিরতি থেকে ফিরে আসে। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপ। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের স্টুডিওতে দুজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি উপস্থিত রয়েছেন। আমরা কথা শুনছিলাম AFM সুলাইমান চৌধুরী, এবি পার্টির চেয়ারম্যান। আমরা ফিরছি নিতাইরা চৌধুরী, ভাইস চেয়ারম্যান বিএনপি। আমি আপনার কাছ থেকে, আমাদের দর্শক দুটি প্রশ্ন করেছেন, আমাদের সময় খুব বেশি পাবো না, খুব ছোট্ট ছোট্ট করে উত্তর চাই, যদিও এর আগে আপনারা সেটি বলে ফেলেছেন। এই যে স্বাধীনতার পরের এতদিনের জঞ্জাল, সেটির প্রশ্ন তিনি তুলেছেন। কেন আপনারা কিছুটা বলেছেন, তারপরও দর্শক বলেছে খুব ছোট্ট করে যদি উত্তর দেন। এই জঞ্জাল কেন এই অল্প দিনে কি অন্তর্বর্তী সরকার সারাতে পারবেন? শোনেন, এখানে অল্পই কথা বলবো, সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার একটা ইনিশিয়েটিভ নিয়ে একটা শুরু করে দিয়ে যাবেন। জি, এবং আমরা ঐক্যমত্যে পৌঁছে যে সংস্কারটা করতে হবে, যেটা অসমাপ্ত থাকবে, এটা একদিনে হবে না। এটা প্রথমে কিন্তু উনি মানে চেয়ারম্যান সাহেব বলেছেন, এবি পার্টির চেয়ারম্যান সাহেব, যেটা একদিনে হবে না। এটা পরবর্তী নির্বাচিত সরকার তার অঙ্গীকারের মধ্যেই সেটা থাকবে, তার নির্বাচনী ম্যানিফেস্টোতেই থাকবে যে আমরা এই সংস্কারগুলো আমরা চালিয়ে যাব। যেমন আমি একটা কথা বললাম যে আমূল ভূমি সংস্কার, এটা খুব কঠিন ব্যাপার, কিন্তু এটা মানে ল্যান্ড ল মানে করতে হবে, সংস্কার করতে হবে, তারপরে অনেক কিছু আছে। তারপরে ওই যে মোড অফ প্রোডাকশন ডিরেকশন, ডিস্ট্রিবিউশন অফ প্রোডাকশন, হ্যাঁ, টোটাল ইকোনমিক রিফর্মটা এখানে চলে আসবে। তো এটা ইট উইল টেক সাম টাইম, এবং সেই সময়টা পরবর্তী সরকার করবে। এখন এটা নিয়ে সমস্যা না, সমস্যা যে জায়গা, ওনারা আরেকটা প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলের সংস্কারের বিষয়ে বলেছেন, প্রশ্ন করার অধিকার আসলে আছে এবং প্রশ্ন করার না, রাজনৈতিক দলের সংস্কার হচ্ছে যে আমাদের এখানে এটা তো মানে কতগুলো রাজনৈতিক দল আছে, রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, যেমন ওই যে এবি পার্টি সেই দিকে এসছেন, জামাতে ইসলাম আছে, কমিউনিস্ট পার্টি আছে, এদের একটা সিস্টেমের মাঝে আছে। কিন্তু মাল্টিক্লাস অর্গানাইজেশন যেগুলো, সেই মানে মধ্যে অনেক রকম জঞ্জাল ঢোকে। যেমন আপনি খেয়াল করে দেখবেন, এখন ওপেনলি আমাদের দল থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আমাদের পার্টির চেয়ারম্যান মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে যদি কেউ কোনো রকম এই যে লুটপাট, দখলদারি বা যে মানে আইন হাতে তুলে নেওয়া বা কোনো রকম ইয়ে করে কি বলে করে, তাহলে তাকে চিরতরে পার্টির থেকে বহিষ্কার করে দেওয়া হবে। এবং বহু লোককে আমরা বহিষ্কার করছি, মানে এটা জঞ্জাল পরিষ্কার করার জন্যে। কিন্তু মানে ধরেন হাতে তালি দিয়ে মশা মেরে কোনোদিন মশা নিধন করা যায় না। মশার উৎপত্তি স্থলকে যদি আমি ধ্বংস করতে না পারি, মশা এমনি মেরে লাভ নেই। সেই উৎপত্তি স্থল হলো যে মানে দেশের সমাজ ব্যবস্থার মধ্যে যে সংকটগুলো রয়ে গেছে, এই সংকটগুলোকে পরিবর্তন করা। তাই দাদা, আমি দর্শকের সাথে একটু অ্যাড করি, সেটি হচ্ছে যে সংস্কারের আপনি বললেন, আমরা নিশ্চয়ই আপনারা যে পদক্ষেপ নিয়েছেন, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম থেকেই এ ব্যাপারে সরব ছিলেন, আপনাদের মহাসচিব সহ আপনাদের স্থায়ী কমিটির সদস্যদের ব্যাপারেও অভিযোগ আসে, সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন, অনেক বড় বড় দায়িত্ব যারা সরিয়ে দিয়েছেন, এক্ষেত্রে সাধুবাদ নিশ্চয়ই জনগণ দিবে।
কিন্তু আপনাদের নেতা নির্বাচন প্রক্রিয়ার যে বিষয়গুলো আছে, বিভিন্ন দল আপনাদের বিভিন্ন আপনাদের সহযোগী সংগঠনগুলোর দায়িত্ব বন্টন, সেগুলোর ক্ষেত্রে এখনও কিন্তু আমরা দেখছি যে এক চিঠিতে সেগুলো বাতিল হয়, আবার এক চিঠিতে হয়তো দায়িত্ব কমিটি দেয়া হয়। এইগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নেতা নির্বাচন, আমি বুঝতে পারছি, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। জি, একটা আহ্বায়ক কমিটি দেওয়া হলো এতদিনকে মধ্যে, এবং তারা সেই সময়ের মধ্যে তার মানে সাংগঠনিক কাজ করতে পারেনি, তখন সে পার্টি কেন্দ্র কমিটির কাছে আবার মানে সময় বর্ধিত করে নিতে পারে। এবং মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে নেতা নির্বাচন না, একটা আহ্বায়ক কমিটি দেওয়া হচ্ছে, কনভেনিং কমিটি, বা কোনো কোনো ক্ষেত্রে পূর্ণাঙ্গ কমিটিও দেওয়া হয়, কিন্তু সেই কমিটির মেয়াদ থাকে অল্প। এটা আমরা কাউন্সিলের মাধ্যমেই গণতান্ত্রিক পদ্ধতিতে এগুলোকে রেগুলাইজ করব। এটা মানে এটাই তো শেষ না, অতীতে যেমনই ছিল ভবিষ্যতে তেমনই হবে। মাঝখানে কিছু আপনাদের সেখানে যারা আত্মত্যাগী নেতা, তাদেরকে মূল্যায়নের সুযোগটা কতটুকু থাকে? আত্মত্যাগী যারা আত্মত্যাগী তারা যে সবসময় যে তার মূল্য চায় তা না, কিন্তু কারণ ত্যাগ কখনো কোনো প্রাপ্যতার জন্য আসে না। যে উনি সচিব সাহেব বললেন, প্রাক্তন সচিব, এটাও তো ঠিক যে আমার ঢাকা শহরে বাড়ি নাই, ভাড়া বাড়িতে থাকতাম, তো এর মানে এই নয় যে উনি কোনো মূল্য পাওয়ার জন্য এটা করেছেন, বা আমার ঢাকা শহরে বাড়ি নেই আমি কোনো মূল্যের জন্য করি তা না। আমি মনে করি এইটাই হওয়া উচিত নাকি, কারণ আমরা একটা কৃষকের দেশ, আমরা কৃষক পরিবার থেকে এসেছি এই অধিকাংশ মানুষ। তাহলে এখানে একজন সচিব বা একজন মন্ত্রী বা একজন প্রশাসক, তাদের কথাই হবে যে আমরা যা কিছু করব মানুষের জন্যে, দেশটা মানুষের, আমার জন্য করব না। এটা মিশনারিদের মতো, ধর্মযাজকদের মতো। কিন্তু আপনারা শিষ্টের লালন দুষ্টের দমন যে বিষয়গুলো, যে ত্যাগের আপনারা যারা নেতৃস্থানীয় আছেন তারা নিশ্চয়ই ত্যাগীদের মূল্যায়ন করবেন, এটি তো তারা আশা করতেই পারে। আমাদের হচ্ছে যে আমাদের গলদ হয়ে গেছে প্রথমেই শেখ মুজিব ধ্বংস করে দিয়ে গেছেন তার বাকশাল গঠন করে, এবং পরবর্তী সময় এইটা সেই কারণে কিন্তু আর একটা ঘটনা আসতো, আর একটা ঘটনা, এই ঘটনাগুলো এখন একটা নতুন বাংলাদেশ হবে, এবং এটা কিন্তু একটা নতুন জেনারেশনের যে চাহিদা এবং আমাদের পুরনো যে অভিজ্ঞতা, এর মাঝে এটা পাওয়া যাবে। এটা হতাশার কোনো কারণ নেই। এই বাংলাদেশ আপনারা দেখবেন, আমি আর উনি দেখবো কিনা জানি না, ওনার বয়স আর আমার বয়স প্রায় কাছাকাছি হবে না, উনি আমার তো অনেক কম ছোট হবেন। আপনি হ্যাঁ কত 75 তাহলে তো কাছাকাছি আমরা 1-2 বছর। তো এখন আপনারা দেখবেন এদের সিঙ্গাপুর হবে, এদের এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ। যেমন আপনার ভিয়েতনামের কথা আগে মানুষ বলে বিশ্বাস করতো না, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, তারপরে যে আপনার চীন, জাপান, জাপানে মাত্র 12% হলো তার মানে অ্যারাবেল ল্যান্ড, এগ্রিকালচার ল্যান্ড। আমরা নিশ্চয়ই আমাদের এখন 65% ছিল, এখন 80% হচ্ছে কৃষি জমি, তার মানে নদীগুলো উঠে গেছে। জি দাদা, নিশ্চয়ই এই আশাই আমরা বেঁচে থাকতে চাই। খুব ছোট্ট করে উত্তর চাই, সেটি হচ্ছে পুলিশের সংস্কার নিয়ে আপনি কথা বলেছেন। পুলিশের এই যে অপরাধের কাজে যারা সরাসরি থানা এগুলোতে ছিল বা বিভিন্ন ব্যাটালিয়ানে তারা হয়তো কাজ করেছে, ট্রাফিক পুলিশের সমস্যাটা কি? তারা মাঠে নাই কেন? খুব ছোট্ট করে বলবেন। ধন্যবাদ আপনাকে। এর সঙ্গে আরেকটু কিছু কথা বলবো। পুলিশেরটা আগে বলি, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সংখ্যায় অনেক কম, 1। 2 হলো যে পুলিশের উপরে, পুলিশরা যেরকম সাধারণ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে এবং শেষ মুহূর্তে এসে মানুষ খুন করার কাজেও তারা উপরের নির্দেশে বাধ্য হয়েছিল, অনুরূপভাবে সাধারণ মানুষ বিভিন্নভাবে আক্রমণ করেছে পুলিশকে। বেশ কিছু পুলিশ কর্মকর্তা এবং পুলিশ কনস্টেবল মারাও গেছেন, অনেকগুলি থানা লুট হয়েছে। তাদের মধ্যে একটা ভয় কাজ করছে, তারা নির্ভয়ে এই দায়িত্ব পালন করতে পারছে না। এটা হইল বড় কারণ। সংখ্যায় তারা অনেক কম, এটি আরেকটি কারণ। আশা করা যায় খুব অল্প সময় মানে অন্য সহকর্মীদের ক্ষোভটা তাদের উপরেও পড়েছে। হ্যাঁ, অতএব তারা এই দিক দিয়ে ভয়ে আছে একটু। আরেকটি বিষয় আমার দাদা যেটি বলেছেন, এটির উত্তর খুব ছোট্ট করে দিতে হবে। রাজনৈতিক সংস্কার। আমরা ইতিমধ্যে আমরা যে দল গঠন করেছি, আমাদের দলে এক পদে 3 বছর করে এই পর অথবা গ্যাপ দিয়ে 3 মেয়াদের বেশি কেউ একই পদে থাকতে পারবেন না।
এই একটা বিষয়। আমাদের দলের আরেকটা বিষয় হলো, যদি আমরা কোনোদিন ক্ষমতায় যাই তাহলে একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে। এখানে আমি একটু প্রশ্ন করি, সেটি হচ্ছে নিশ্চয়ই সবাই যে সকল পলিটিক্যাল পার্টি ক্ষমতায় গিয়ে তাদের আদর্শ অনুযায়ী দেশ চালাবে সেটি চাচ্ছেন। বিএনপির পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব রয়েছে ইতিমধ্যেই, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় সেটির ব্যাপার আপনারা কতটা ইতিবাচকভাবে দেখছেন? এই আমার কথাটা শেষ করে এই কথার উত্তরও দেব ইনশাআল্লাহ। তো আর আমাদের দলে এই যে গণতান্ত্রিক চর্চা এবং নির্বাচিত ব্যতিরেকে কেউ আমাদের দলীয় ক্ষমতায় আসতে পারবেন না, এটি বাধ্যতামূলক। অতএব এখানে এই কমিটি গঠন করে দেওয়া, কোনো কমিটি বাতিল করার পদ্ধতিও আমরা এত জটিল করে রেখেছি যে হুট করে কেউ অভিযোগ করলো আর এক কলমের খোঁচায় বাতিল করে দিলাম, এটাও হবে না। আমাদের দলের কোনো ব্যক্তি, ইভেন কি তিনি যদি মুসির ছেলেও হয়, মেথরের ছেলেও হন, তাহলেও তার যোগ্যতা থাকলে পর্যায়ক্রমে তিনি দলীয় প্রধান অর্থাৎ দলের চেয়ারম্যান হতে পারবেন। এই ব্যবস্থা আমাদের দলে আছে। জি জি, অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে আপনারা যখন আরো বৃহৎ পরিসরে গেলেও বলি, যেটি বলেছেন ওই জাতীয় সরকার হতে পারে দেশের প্রয়োজন যদি পড়ে, এবং সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি এখনো বিবেচনা করিনি, করব। জি, আপনি এনবিআর এর দায়িত্বে ছিলেন, আমরা একটু অর্থনীতির বিষয়ে আসি। আমরা দেখেছি ইতিমধ্যেই যে অর্থনৈতিক অবস্থা, মেরুদণ্ডটা কোথায় গিয়ে ঠেকেছে সেটি আপনারাই ভালো জানেন। আজকে একটু ভালো খবর দিয়ে দেই, প্রবাসী আয় বাড়লো 80%, $240 কোটি ছিল গত বছরের গত মাসে, আর সেই তুলনায় $107 কোটি বেশি এসেছে। এটি হচ্ছে ইতিবাচক খবর। আরেকটি খবর হচ্ছে ব্যাংকের মাধ্যমে জুলাইয়ের লেনদেন কমেছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। দুটোকে আপনি কিভাবে দেখছেন? দুটোই ইতিবাচক। জি, এবং বিগত সরকার যা করেছিল তার খেসারত আমরা এখনো দিয়ে যাচ্ছি। আশা করা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে মাননীয় অর্থ উপদেষ্টা, উনি একসময় আমলা ছিলেন এবং চাকুরি থেকে পদত্যাগ করে তিনি অল্প কিছুদিন চাকুরি করে পদত্যাগ করে অন্য জায়গায় চলে গেছিলেন। এখন তিনি মাননীয় অর্থ উপদেষ্টা। তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে এবং একই কর্মস্থলে চাকুরিও করেছি। আমি ওনাকে জানি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানি, আর যিনি এখন শিক্ষা উপদেষ্টা তিনিও একজন প্রখ্যাত অর্থনীতিবিদ। অতএব দেশের অর্থনীতি চাঙ্গা হবে আশা করি, এবং বিভিন্ন ফাঁকফোকর এবং দুর্নীতি তারা আশা করা যায় বন্ধ করতে পারবেন, এনবিআর সহ। জি, অনেক ধন্যবাদ নিতাই রায় চৌধুরী। একদমই আপনার জন্য আমরা হয়তো 1 মিনিট সময় দিতে পারবো। সেটি হচ্ছে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একদম 30 সেকেন্ডের মধ্যে বলবেন সেই জন আকাঙ্ক্ষার কতটা আগামী দিনের আপনারা বাস্তবায়ন করতে পারবেন বলে মনে করেন, একটু দর্শকের জন্য যদি বলেন 30 সেকেন্ড। আমি মনে করি যে এ ধরনের একটা বিপ্লবী পরিবর্তনের পরে পরাজিত শক্তি যারা, জি, তারা এবং তাদের সুবিধাভোগীরা তারাও নানান রকম ফাঁক ফোকর খুঁজে বেড়াবে এবং তারা নানানভাবে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করবে। দেশে বিদেশে ওদের প্রচুর টাকা পয়সা আছে, এই জন্যে মানে তারা সফল হবে না। কিন্তু ওই চারিদিকে ওই যে নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহার। তো অতএব এখানে শান্তির বাণী শোনায় লাভ নাই, দ্রুত মানে পদক্ষেপ নেওয়া দরকার। অনেক ধন্যবাদ। এবং এটা সময় নষ্ট করা যাবে না। দ্রুত জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে হলে মানে পরাজিত শক্তিকে কোনো সুযোগ দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ। হ্যাঁ, সব কিছুকে মানে দ্রুত মানে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে, যত বিলম্ব তত বিপদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ FM সুলাইমান চৌধুরী, চেয়ারম্যান এবি পার্টি, এবং অসংখ্য ধন্যবাদ, অগণিত ধন্যবাদ নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান বিএনপি, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছে সেই বৈষম্যহীন কল্যাণমূলক একটি রাষ্ট্র গড়ে উঠুক, এবং সেক্ষেত্রে আমি আপনি যে যেখানেই রয়েছি সেখান থেকেই একটু হলেও এ দেশের জন্য নিজে সময় দেই এবং ইতিবাচক কাজ করি। আল্লাহ হাফেজ।